হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিজেন্ড কেয়ার আয়োজিত সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিমূলক ইংরেজি গাইডলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার ভয়েসটা কি সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভয়েস ক্লিয়ার। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে ভয়েস ক্লিয়ার। আচ্ছা, কারা কারা আমার সেকেন্ড টাইমের স্টুডেন্ট রয়েছে তারা একটু কমেন্ট করে জানাবা। আর যারা ইতিপূর্বে আমার ক্লাসটা করো নাই তাদের জন্য আমি ডিসপ্লেতে আমার পরিচয়টা আমি দিয়ে রেখেছি। আমার নাম রায়হান বোরহান। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে, আর ইংরেজি পড়াচ্ছি প্রায় দীর্ঘ 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে। তো আজকে আমরা মূলত হচ্ছে যারা সেকেন্ড টাইম ভর্তি প্রত্যাশী রয়েছে, যারা ভেঙে পড়ছো আর কি সহজ কথায়, তাদেরকে নিয়ে আমাদের আসলে একটা শেষ হোপ বলতে পারো, মানে লাস্ট হোপ বলতে পারো, কিছু একটা করার। যাদের সামর্থ্য নাই অথবা যাদের ইচ্ছে নাই প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ার, যারা আসলে দৃঢ় প্রত্যয়ী, ভেঙে পড়নি, হতাশ হওনি, আরেকবার স্বপ্ন দেখছো যে নিজের সর্বোচ্চটুকু দিয়ে শেষবারের মতো একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসন দখল করার, তাদের জন্যেই আজকে লিজেন্ড কেয়ার আয়োজিত এই বিশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমার কথাগুলো সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে অবশ্যই জানাবা। পাশাপাশি তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো সেটাও একটু কমেন্ট বক্সে আমাকে একটু ইনফর্ম করবা। একই সাথে যাতে তোমার ফ্রেন্ড সার্কেল সবাই আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারে, এই কারণে ক্লাসটি তোমাদের টাইমলাইন থেকেও একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? সো আমি আমার টাইমলাইন থেকে ক্লাসটিকে একটু শেয়ার করে দিচ্ছি। সো আমি আশা করব যে যারা যারা ক্লাস করছো তারা প্রত্যেকের টাইমলাইন থেকে এই ক্লাসটিকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ক্লাসটিকে একটু শেয়ার করে দাও। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই আমাদের সাথে বেশ কিছু পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছো, প্রায় 100+ পার্টিসিপেন্ট যুক্ত হয়েছো। তো আমরা এখনই ক্লাসটা শুরু করব। ক্লাসের শুরুতেই একটা প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই সেকেন্ড টাইম, মানে সেকেন্ড টাইমের জন্য তুমি কেন ফাইট দিবা, কারণটা কি? অ্যান্সারটা খুবই সহজ এবং গোছানো। অর্থাৎ এখন হচ্ছে মে মাস চলে, আমাদের হাতে যদি আমরা দৃঢ় প্রত্যয়ী হই এবং আমরা যদি আমাদের লক্ষ্য নির্ধারণ করি, তাহলে বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু চাইলেই আমাদের আসনটাকে দখল করতে পারি। আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে যারা চুজ করতে যাচ্ছ, যারা সেকেন্ড টাইম ভর্তি প্রত্যাশী রয়েছে, তাদের জন্য এখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রেখেছে। একই সাথে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত প্রায় 22টা সরকারি বিশ্ববিদ্যালয়, যেখানে জগন্নাথ আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, শাহজালাল ইউনিভার্সিটি আছে, আরো অনেক অনেক ইউনিভার্সিটি রয়েছে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমি পৃথক করে রাখি, তাহলে বলতে পারো প্রায় সকল বিশ্ববিদ্যালয়েই তুমি কিন্তু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছ। সুতরাং যারা যারা প্রথমবার ব্যর্থ হয়েছ এবং যারা স্বপ্ন দেখছো যে আসলে আমার একটা পাবলিক ইউনিভার্সিটি খুবই দরকার, তাদের জন্য আজকে আমার সেকেন্ড টাইমের এই বিশেষ ক্লাসের আয়োজন। আজকের ক্লাসে আমরা মূলত যেই কাজটি করব, আমরা সবাই যদি একটু স্ক্রিন থেকে খেয়াল করি যে কথাবার্তা আসলে আমরা বেশি না বাড়িয়ে সরাসরি আমরা ইংরেজি প্রস্তুতি অংশে চলে যাব। অর্থাৎ ইংলিশ প্রিপারেশনটা আসলে আমরা কিভাবে সাজাবো, ঠিক আছে? ইংলিশ প্রস্তুতি আমরা কিভাবে সাজাবো সেই অংশে আমরা একটু চলে যাব। তো আমরা সবাই স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি যে এখানে কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আজকের ক্লাসে আমাদের কিছুটা আলোচনা থাকবে এবং তারপরেই আমি তোমাদের বেসিক টেস্টে চলে যাব, ঠিক আছে? তো যারা যারা সেকেন্ড টাইম ভর্তি প্রত্যাশী রয়েছে তারা খুব মনোযোগ সহকারে খাতা কলম সামনে রেখে আজকের ক্লাসটা দয়া করে ভাই কর, কারণ অলরেডি কিন্তু অনেক সময় নষ্ট করছিস। আরো অনেক অনেক জায়গায় আসলে আমাদের কি বলবো যে আসলে মানুষের কটু কথার সম্মুখীন হতে হচ্ছে। তো এই বিষয়গুলা যদি আমরা রিপিট করতে না চাই, লাইফটাকে যদি গোছাতে চাই, তাহলে এখন থেকে সিরিয়াস হয়ে যেতে হবে।
কারণ অলরেডি তোমরা একটা বছর প্রিপারেশন নিয়েছো, তোমাদের মাথায় কিছুটা হলেও কিন্তু মগজ আছে, তাই না? এখন ওটাকে কিন্তু একটু স্টর্মিং করতে হবে, একটু গোছানো ভাবে আমাদের প্রিপারেশনটাকে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ছাড়া সেকেন্ড টাইম যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্নপত্রের আলোকেই মূলত আজকের এই কোয়েশ্চেন, আজকের এই স্লাইডটা আমি রেডি করেছি। তো আমি দেখতে পাচ্ছি আমরা এখানের মধ্যে অনেকে ক্লাসে জয়েন করেছি। তো কে কোথা থেকে আজকে ক্লাসে অংশগ্রহণ করেছো সেটা একটু কমেন্ট বক্সে জানাবা। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 142 প্লাস পার্টিসিপেন্ট আমাদের মধ্যে যুক্ত হয়েছে। আমি আমার টাইমলাইন থেকে আমি ক্লাসটিকে অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা তোমাদের টাইমলাইন থেকে আজকে ক্লাসটিকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা স্যার, ওই যে আমার পেজে লগ ইন করে ওখানে একটু শেয়ার দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই আমরা একটু খেয়াল করে দেখি। ফার্স্টে আমরা চলে আসবো ইংরেজির টপিক জোন নিয়ে। কোনো ধানাই পানাই না, একদম মাথা ফিক্সড রাখো, ব্রেইন ঠান্ডা রাখো এবং আমার স্লাইডের দিকে ফোকাস করো। আমি যেই যেই পয়েন্টে কথা বলছি এই পয়েন্টগুলো খাতার মধ্যে একটু নোট করে নাও। একটু খেয়াল করে দেখো টপিক জোনের মধ্যে এই যে 2023-24 মানে তোমরা যারা পরীক্ষা দিছো, এই বছর যারা পরীক্ষা দিছো, তোমরা এই ধরো ঢাবিতে দিছো, রাবি দিছো, চবি দিছো, জাবি দিছো, গুচ্ছে দিছো। এখন এই যে সেকেন্ড টাইম যেখানে যেখানে পরীক্ষা দিবা সেই ভার্সিটিগুলোর মধ্যে মূলত কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে আমি তোমাদেরকে একটু রিমাইন্ড করাই দিচ্ছি, একটু স্মরণ করাই দিচ্ছি। তোমরা জানো যে লিটারেচার থেকে প্রশ্ন এসেছে, বিইউপি ভর্তি পরীক্ষায় তোমরা প্রশ্ন পেয়েছো, জাহাঙ্গীরনগরে প্রশ্ন পেয়েছো, রাজশাহীতে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় তোমরা লিটারেচার এবং টেক্সট বুক এই দুটো অংশ থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন পেয়েছো। এরপরে আমরা দেখতে পাচ্ছি গ্রামার। গ্রামারের কিছু ফিক্সড টপিক যেগুলো হচ্ছে আমরা শেষ মুহূর্তে তোমাদেরকে বলেছিলাম। তোমরা জানো যে কিছু টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আবার কিছু টপিক আসে নাই, আবার কিছু টপিক চবিতে আসছিল, আবার কিছু আসে নাই। অর্থাৎ সহজ কথায় আমরা যেভাবে তোমাদেরকে আউটলাইন দিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু টপিক তোমরা দেখেছো যে সরাসরি এসেছে, আবার কিছু কিছু কোয়েশ্চেন হুবহু রিপিট করেছে, আবার কিছু কিছু প্রশ্ন তোমরা যে লেকচার শিটগুলো পেয়েছো ওখান থেকে ডিরেক্টলি কমন পেয়েছো। তো আমরা গ্রামারের প্রস্তুতি কিভাবে নেব সেটা আমরা আজকে ক্লাসের মাধ্যমেই ইনশাআল্লাহ দেখব। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি মেমোরাইজিং আইটেমস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য সেকেন্ড টাইমার। যারা সেকেন্ড টাইম বিশেষভাবে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিচ্ছ এবং বিইউপিতে পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয় টের পাইছো যে মেমোরাইজিং এর গুরুত্বটা আসলে কতটা। তো আমরা দেখতে পাচ্ছি মেমোরাইজিং এর মধ্যে টোটাল এই 7টা টপিক রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, ফ্রেজ এন্ড ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি এবং গ্রুপ ভার্ব। এই 7টা টপিকে যাদের দক্ষতা আছে ইনশাআল্লাহ মোটামুটি ভাবে তারা সেকেন্ড টাইমে অন্য সবার থেকেই কিন্তু আগায় থাকবা। তোমাদের নাম কিন্তু সেকেন্ড টাইম, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ ফার্স্ট টাইমারদের সাথেই। অর্থাৎ যারা এবছর তোমরা সেকেন্ড টাইম হয়ে গেছো তারা সামনের বছর পরীক্ষা দিচ্ছ, মানে 2024 ব্যাচের তোমরা পরীক্ষার্থী, তাই তো? তো 2024-এ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সাথেই কিন্তু তোমরা পরীক্ষায় বসতেছো। অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য নতুন করে কোনো কোয়েশ্চেন পেপার হবে না। যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে ওই একই প্রশ্নপত্রে তোমাদেরকেও পরীক্ষা দিতে হচ্ছে। অতএব ফার্স্ট টাইম এবছর 2023 সালে যে টপিকগুলো এসেছে এই সম্পর্কে ধারণা রাখাটা খুব বেশি প্রয়োজন। সর্বশেষ আরেকটা আইটেম থেকে তোমাদের প্রশ্ন সেট করবে, সেটা হচ্ছে প্যাসেজ। তোমাদের মধ্যে যেসব শিক্ষার্থী ঢাবির জন্য প্রিপারেশন নিয়েছো তোমরা জানো যে ঢাকা ভার্সিটিতে প্যাসেজ থেকে কোনো প্রশ্ন আসে না এবং তোমরা সে কারণে ধরাটা খাইছো। কারণ তোমরা 3 মাস ঢাবির জন্য প্রিপারেশন নিছো, 3 মাস পরে গিয়ে যখন তোমরা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলা বা রাজশাহীতে পরীক্ষা দিলা দেখলা যে ওখানে প্যাসেজ থেকে প্রশ্ন চলে আসছে। রাজশাহী ভার্সিটি বি ইউনিটে প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, গুচ্ছ বি ইউনিট সি ইউনিট প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, সায়েন্স এ ইউনিট জিএসটি প্যাসেজ থেকে প্রশ্ন আসছে, চিটাগং ইউনিভার্সিটি প্যাসেজ থেকে প্রশ্ন আসছে। তার মানে বোঝাই যাচ্ছে প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, যেটা আমরা আমাদের সেকেন্ড টাইম কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করানোর চেষ্টা করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টপিক জোন। এখন এই টপিক জোন থেকে আসলে প্রশ্নগুলো কেমন ছিল এখন আমরা সেই প্রশ্নগুলো নিয়ে কাজ করব। ওকে, তো দেখা যাক প্রশ্নগুলো কেমন ছিল। ফার্স্টে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লিটারেচার এবং টেক্সট বুক সংক্রান্ত প্রশ্নগুলো কেমন ছিল, রাইট? আচ্ছা, তোমরা কি উত্তর করতে পারছিলা লিটারেচার এবং টেক্সট বুকের কোয়েশ্চেনগুলো? একটু কমেন্ট করে জানাবা যে কেমন ছিল, খুব সহজ ছিল নাকি কঠিন ছিল। আচ্ছা, যাই হোক, তোমাদের জন্য আজকের ক্লাসে
আমি কিছু প্রশ্ন আমি সাজিয়েছি, তোমাদের জন্য সাজিয়েছি। ধরে নিতে পারো যে এই কোয়েশ্চেনগুলা তোমাদের জন্য আসলে একটা আইডিয়াল হিসেবে কাজ করবে, একটা আদর্শ হিসেবে কাজ করবে। যেমন এবছর বিইউপিতে যে কোয়েশ্চেনটা এসেছিল ফার্স্ট মানে তোমরা সবাই জানো যে এটা হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, তাই তো, অর্থাৎ মানবিক। তো এই প্রশ্নটা ছিল। এখন আমার প্রশ্ন, অনেকের ধারণা যে এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, তাই না? তোমাদের অনেকের ধারণা ছিল যে এটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, যে কারণে কেউ কেউ উত্তর দাগিয়েছো এ, আবার কেউ না বুঝে দাগাইছো বি, আবার কেউ কেউ দাগাইছো সি, আবার কেউ কেউ দাগাইছো ডি। আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এখানের মধ্যে আসলে সঠিক উত্তর কোনটা হতে পারে, মানে তোমরা কোনটা দাগিয়েছিলে একটু কমেন্ট করে জানাও তো। এটা আসছিল বিইউপি ভর্তি পরীক্ষায়। এবছর বিইউপি ভর্তি পরীক্ষার একটা খুবই খুবই ইম্পর্টেন্ট লিটারেচার বেসড একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে আপনার এই কোয়েশ্চেনটা। আচ্ছা, একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। যারা গ্রামাটিক্যালি চিন্তা করতেছো, গ্রামাটিক্যালিও আমাকে উত্তর বলতে পারো যে এটা সঠিক উত্তরটা কি, একটু আমাকে কমেন্ট করে জানাও, একটু কমেন্ট বক্সের মধ্যে একটু জানাও। আচ্ছা, সুবাইতা সারা সে লিখেছে অপশন বি হচ্ছে অ্যান্সার, মানে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, সে এটা দাগিয়েছে। অয়ন দাগিয়েছে হচ্ছে সি, দ্য চাইল্ড ইজ ফাদার অফ ম্যান, এটা দাগিয়েছো। নুপুরও দাগিয়েছে সি। তারপর অমৃত সূত্রধর সে দাগিয়েছে ডি। মনোজ কুমার দাগিয়েছে বি, মানে চাইল্ড ইজ ইত্যাদি ইত্যাদি। উম্মে ফাতেমা বিপ্র দাগিয়েছে অপশন নাম্বার সি। তার মানে অপশন নাম্বার সি এর পক্ষে এখানে ভোট খুব বেশি পাওয়া যাচ্ছে। এবার বুঝতে পারছো যে বিইউপির জন্য যদি তোমার দীর্ঘমেয়াদী প্রস্তুতি না থাকতো তাহলে কখনোই এ জাতীয় প্রশ্নের উত্তর করাটা সম্ভব হতো না। যারা সেকেন্ড টাইমার, দেখবা সেকেন্ড টাইমারদের অনেকেই কিন্তু বিইউপিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের অনেকেই সফল হয়েছে, কারণ তারা জানে যে বিইউপির জন্য প্রিপারেশনটা একটু পৃথকভাবে নিতে হয়, ইংরেজি প্রস্তুতিটা। যেমন এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে অবশ্যই আমাদের লিটারেচারে যে লেকচার শিট এবং লিটারেচারে যে ক্লাসটা, এই ক্লাসটাতে তোমাদের অংশগ্রহণ করতে হবে। সেই ক্লাসে তোমাদেরকে আমরা পড়িয়েছি এবং সামনে আবার পড়াবো। যারা সেকেন্ড টাইমার আমাদের এখানে ভর্তি হচ্ছ তাদেরকে আমরা আবার পড়াবো। যেমন ধরো উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা আছে, মানে একটা একটা পোয়েম আছে, সেটা হচ্ছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এটা হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা বিখ্যাত কি বলো তোমার হচ্ছে একটা কবিতা, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। মূলত মাই হার্ট লিভস আপ, এটা হচ্ছে উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা। আমি আবারও বলছি, মাই হার্ট লিভস আপ, এটা উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা। এবং এই কবিতার মধ্যেই দেখো একটা লাইন দেয়া আছে, তোমরা খেয়াল করে দেখো কবিতার মধ্যে একটা লাইন দেয়া আছে, তোমরা খুঁজে বের করো তো। আমরা যে প্রশ্নটা সলভ করতে যাচ্ছি এই লাইনটা এখানে কোথায় আছে একটু খুঁজে বের করো দেখি সবাই, আমি তোমাদেরকে একটু সুযোগ দিচ্ছি। দেখো, এই দেখো এখানে লেখা আছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। খেয়াল করেছো? দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। ওকে, তার মানে বুঝতেই পারতেছো উইলিয়াম ওর্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা মাই হার্ট লিভস আপ, ওখানকারই একটা লাইন হচ্ছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এবং এই লাইনটা হুবহু দেখো যে আমাদের এখানে অপশন নাম্বার ডি তে দেওয়া আছে। এই দেখো অপশন নাম্বার ডি তে সেট করা আছে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। অর্থাৎ সহজ কথায় যাদের সাহিত্য মোটামুটি পড়া আছে তারা কোনো ধরনের কনফিউশন ছাড়াই কিন্তু এটার উত্তর সঠিক দাগিয়েছে, অপশন নাম্বার ডি দাগাইছে। আর যারা ওটা পড়ে নাই তারা চিন্তা করতেছে চাইল্ড কি তোমার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এটা কি কমন নাউন নাকি এটা প্রপার নাউন, কমন নাউন কি একা বসবে নাকি আর্টিকেলের সাথে বসবে, এরকম অনেক চিন্তা ভাবনা করে কেউ কেউ উত্তর ডি দাগাইছে, কেউ সি দাগাইছে, কেউ বি দাগাইছে, যে কারণে অনেকেই এই প্রশ্ন তালগোল পাকায় ফেলছে। সো বুঝতেই পারতেছো ঢাবির জন্য তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছো সেই একই অ্যাঙ্গেলে তুমি কিন্তু সেকেন্ড টাইম প্রস্তুতি নিও না, অর্থাৎ বিইউপির জন্য ওভাবে প্রস্তুতি নিলে বিইউপি হবে না, জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিলে জাহাঙ্গীরনগর হবে না। কারণ জাহাঙ্গীরনগর এবং বিইউপি এই প্রশ্নগুলো আজকে যেহেতু আমরা থরলি অ্যানালাইসিস করব, তোমরা নিজেরাই টের পাবা আমাদের আসলে একটা লং টার্ম প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তো সেজন্যই আমরা ইংরেজি লেকচারগুলোকে সেভাবে সাজিয়েছি আমাদের এই সেকেন্ড টাইম কোর্সে। ইংলিশ কোর্সটাকে আমরা লেকচারগুলোকে সেভাবে ডেভেলপ করেছি, তোমরা জাস্ট ক্লাসগুলোকে অ্যাটেন্ড করে যাবা। তাহলে আশা করা যায় আমরা এই যে বিইউপির কোয়েশ্চেনের সঠিক উত্তর কেন হয়েছে আশা করি বুঝতে পেরেছো। এখন এই লাইনের কিন্তু একটা মিনিং আছে, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এটা দ্বারা আসলে কবি বুঝাইতে চাইছে যে প্রত্যেকটা বাচ্চা সে কিন্তু সহজ কথায়
ছোটবেলা থেকেই অনুকরণ প্রবণ, অর্থাৎ সে তার বাবা বা মাকে ফলো করে। দেখবা যে ছোটবেলায় তার মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যে গুণাবলীগুলা সে যদি বড় হয়ে যায় সেগুলো কিন্তু হারায় যায় না, সেটা কিন্তু রয়ে যায়। বুঝে গেছে বিষয়টা? এই কারণেই বলা হয় যে দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, অর্থাৎ একটা চাইল্ড সে ভবিষ্যতে কেমন হবে ছোটবেলা থেকেই কিন্তু তুমি চাইলে তাকে অনুমান করে বলতে পারবা, কিছু লক্ষণ দেখে বলতে পারবা, যদি সে তার বাবাকে ফলো করে থাকে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার দেখো জিএসটি বি ইউনিটে 2023 মানে এই বছর আমি যত প্রশ্ন সাজিয়েছি, মানে এটা খুবই আপডেটেড একটা লেকচার ম্যাটেরিয়ালস। আজকে আমি যে ক্লাসটা নিচ্ছি এটা পুরো আপডেটেড একটা লেকচার প্রেজেন্টেশন স্লাইড বলতে পারো, যে এখানে পুরাতন কোনো প্রশ্ন দেওয়া হয় নাই, একদম লেটেস্ট গরম গরম প্রশ্ন দিয়ে, রিলেটেড প্রশ্ন দিয়ে আমি এই শীটটাকে সাজিয়েছি। সো ক্লাসটা অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত করবা। যদি তোমার লক্ষ্য থাকে তুমি আরো একটা বার, সর্বশেষবারের মতো তুমি একটা ফাইট দিবা, সেকেন্ড টাইম ফাইট দিবা। ওকে, আচ্ছা, ল্যাংস্টন হাক্স ইজ ড্যাশ রাইটার, এটা আমরা সবাই জানি, উনি মূলত একজন আমেরিকান রাইটার ছিলেন। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে লিটারেচার এবং টেক্সট বুক খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। এখান থেকে আরো কিছু প্রশ্ন ছিল, আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখাই। যেমন এই কোয়েশ্চেনটা, আচ্ছা কোয়েশ্চেনটা সবাই একটু খেয়াল করো। লেখা আছে at night the waters were phosphorescent, what does the underlined word refer to? দেখো দেখি এই যে ফসফোরেসেন্ট এই শব্দের এটা আসলে আসছে কোত্থেকে, এই প্রশ্নটা আসছে কোত্থেকে, তোমরা কি বলতে পারবা? অথবা সঠিক উত্তরটা কি হতে পারে সেটা কি বলতে পারবা? একটু কমেন্ট করে জানাও দেখি আমাকে, এটা সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানাও তো। ফসফোরেসেন্ট। আচ্ছা আমি তোমাদেরকে একটু বলে রাখি, এখানে যেই লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা হুবহু কপি পেস্ট করা হয়েছে টেক্সট বুক থেকে। এখন আমরা কিন্তু টেক্সট বুক যেভাবে পড়ছিলাম, মানে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যেভাবে টেক্সট বুক পড়ছিলাম, সেভাবে যদি তুমি যদি বিউপির জন্য পড়ো, সেভাবে যদি তুমি জাহাঙ্গীরনগরের জন্য পড়ো, তাহলে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে না। বিউপিতে তোমরা খেয়াল করছো যে 40টা প্রশ্নের মধ্যে 30+ কোয়েশ্চেন ছিল হচ্ছে টেক্সট বুক থেকে, 30টারও বেশি প্রশ্ন টেক্সট বুক থেকে। এটা হচ্ছে সেরকমই একটা কোয়েশ্চেন এবছর আসছে আর কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা সেটার জন্য আমি তোমাদেরকে যদি একটু নিয়ে যাই বর্তমান টেক্সট বুকের ইউনিট 11 আর কি, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এটা হচ্ছে 2024-এর সিলেবাস অনুযায়ী ইউনিট 11 পড়ে। তোমাদের ইউনিটটা হয়তো চেঞ্জ হবে, তোমাদের হয়তো ইউনিট 12-এ যাবে এটা, ঠিক আছে? ট্যুরস এবং ট্রাভেলস, ট্যুরস এবং ট্রাভেলস এর লিসন টু কেমন, লিসন টু তে যদি তোমরা চলে যাও, এই যে 173 নম্বর পেজ আর কি, দেখো এখানে প্রথম লাইনে লেখা আছে যে এট নাইট দ্য ওয়াটার্স ওয়ার ফসফোরেসেন্ট। খেয়াল করে দেখো, এট নাইট দ্য ওয়াটার্স ওয়ার ফসফোরেসেন্ট, অর্থাৎ এই দেখছো হুবহু এই লাইনটাই কিন্তু কপি পেস্ট করে দেওয়া হয়েছে, হুবহু এই লাইনটা। তার মানে টেক্সট বুকের এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো যদি আমরা এভাবে দাগায় দাগায় না পড়ি, এদের অর্থগুলো যদি আমরা বুঝে বুঝে না পড়ি, তাহলে কখনোই এ জাতীয় প্রশ্নের উত্তর করাটা সম্ভব নয়। তো যাই হোক, এখানের মধ্যে আমরা যদি এটা সঠিক উত্তরটা বের করতে চাই, সঠিক উত্তরটা হচ্ছে শাইনিং স্লাইটলি ইন দ্য ডাস্ক প্রডিউসিং লিটল অর নো হিট। এখানে সহজ কথায় সন্ধ্যার সময় আসলে সাগরের পানিগুলোকে কেমন দেখায়, সন্ধ্যার সময় সাগরের পানিগুলো কিন্তু আসলে জলজল করে এবং ওই সময় তাপমাত্রাও কিন্তু অনেক কম থাকে, এবং ওই কথাটাই ফসফোরেসেন্ট এই ওয়ার্ডের মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা যখন টেক্সট বুক পড়ি তখন টেক্সট বুকের এই শব্দগুলো কিন্তু আমরা ডিটেলসে আমরা কিন্তু লিখে লিখে পড়াই, তাই না? তো আমরা যখন এগুলো পড়বো, টেক্সট বুকের প্রত্যেকটা শব্দ আমরা নোট করে করে পড়বো, দাগায় দাগায় পড়বো, যাতে করে এভাবে প্রশ্ন আসলে যাতে আমাকে কনফিউজড হতে না হয়, আমরা যাতে উত্তরটা করতে পারি। আচ্ছা ফাইন, এবার আরেকটা প্রশ্ন তোমাদেরকে একটু দেখাই, দেখো দেখি এটার সঠিক উত্তরটা পারো কিনা। যে জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ এনাফ দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ডাজেন্ট মিন, বলো দেখি এটার সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট করে একটু জানাও দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে সুরাইয়া শাহিদ লিখেছেন যে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসগুলো কি উনি নিবে নাকি জাস্ট এই একটা ক্লাসই করাবেন? কি যে বলো ভাই, ঠিক আছে, সেকেন্ড টাইমে ইনশাল্লাহ লিজেন্ড কেয়ারের যে সেকেন্ড টাইম ভর্তি প্রোগ্রামটা, এই প্রোগ্রামে ইংরেজির শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাস ইনশাল্লাহ আমি কন্ডাক্ট করব। তোমরা আমাকে আজকের ক্লাসের পরে তোমরা যারা যারা এটার পেইড কোর্সে ভর্তি হয়েছো তোমরাও ইনশাল্লাহ আমাকে ওই ক্লাসের মধ্যে পাবা, ঠিক আছে? এবং আমি কিন্তু একদম ডিটেলসে এই বিষয়গুলো তোমাদেরকে পড়াবো।
আর আজকে যারা ক্লাসে জয়েন করেছো তারা একটু ভালো করে একটু বুঝে নাও যে তোমার ভর্তি হওয়ার দরকার নাই, তোমার ভর্তি হওয়ার দরকার নাই, তুমি জাস্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে আসলে আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, ইংরেজিটা আসলে আমি কিভাবে পড়া উচিত। জাস্ট কি আমি এমসিকিউ পড়ে যাব গদবাঁধা নিয়মে, নাকি আমাকে একদম ভেঙে ভেঙে পড়তে হবে? একদম ভেঙে ভেঙে পড়তে হবে ভাই, ভেঙে ভেঙে পড়তে হবে, ডিটেলসে পড়তে হবে। দেখো এই যে এই কোয়েশ্চেনটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা সবাই একটু খেয়াল করে দেখো। এটা সঠিক উত্তরটা হচ্ছে ইউ শুড, বাট এটা নেওয়া হয়েছে কোত্থেকে জানো? এটা নেওয়া হয়েছে ইউনিট 7 লাইফস্টাইল ম্যানার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এটার তোমার হচ্ছে পেজ নাম্বার 113। প্রথম লাইনটা একটু খেয়াল করে দেখো। দেখো এখানে লেখা আছে জাস্ট বিকজ দ্য বাটার ইজ জাস্ট ক্লোজ এনাফ দ্যাট ইউ ক্যান গ্র্যাব ইট ডাজেন্ট মিন ইউ শুড। আমি আর তোমাদেরকে কি বলবো বলো? ঠিক আছে, এত একদম হুবহু লাইনটাকে তোমার হচ্ছে টেক্সট বুক থেকে উঠাই দেওয়া হয়েছে। তার মানে যাদের আমাদের টেক্সট বুক সঠিকভাবে অ্যানালাইসিস করা আছে, টেক্সট বুক খুব ভালোভাবে পড়া আছে, তারা এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই উত্তর করতে পারবা। দেখো এই যে এখানে লেখা আছে কিন্তু এই যে ইউ শুড, খেয়াল করছো? ইউ শুড, জাস্ট বিকজ দ্য বাটার, ইউ শুড। তার মানে আমরা টেক্সট বুকের লাইনগুলো যদি অ্যানালাইসিস করে না পড়ি তাহলে কিন্তু আমরা অবশ্যই পরীক্ষাতে এ জাতীয় প্রশ্নের উত্তরগুলো করতে গিয়ে কিন্তু সমস্যা ফেস করব। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ইউ শুড। এবার চলে আসে কোশ্চেন নাম্বার 5। দেখো, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ মাইন, হু আর ইউ টু টেল মি হোয়াট আই শুড পোস্ট, ইউজ অ্যান্ড এক্সপ্রেস দ্য স্টেটমেন্ট শোস। প্রশ্নগুলোর স্টাইল খেয়াল করছো যে কতটা ডিপ থেকে প্রশ্নগুলো করতেছে, কতটা গভীর থেকে প্রশ্নগুলো করতেছে, খেয়াল করছো? দেখো এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা তুমি তো এইচএসসি যখন বোর্ড পরীক্ষা দাও তখন তো ভুলেও তুমি এই লাইনটা পড়ো নাই, কিন্তু তুমি যদি এখন বিইউপিতে পরীক্ষা দাও তাহলে তোমাকে কিন্তু যেটা পড়ো নাই সেগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, আবার যেগুলো পড়ছো সেগুলো পড়তে হবে। অর্থাৎ পুরো টেক্সট বুকটা লাইন বা লাইন তোমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে, এবং এই পড়ানোর কাজটা কিন্তু আমরাই করে দিব। ঠিক আছে, যেমন এই যে লাইনটা, এটা আসছে কোত্থেকে জানো? এটা আসছে হচ্ছে তোমার, একটু খেয়াল করে দেখো, এই যে এটিকেট এবং নেটিকেট, তোমরা কি নাম শুনেছো? এই যে এটিকেট এবং নেটিকেট, আমরা সবাই একটু খেয়াল করি। এটিকেট এবং নেটিকেট, লিসন টু। ঠিক আছে, লিসন টু এর দেখো এই যে সাম্মির যে বক্তব্যটা ছিল সেখানে লেখা ছিল মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ মাইন, হু আর ইউ টু টেল মি হোয়াট আই শুড পোস্ট, হোয়াট ল্যাঙ্গুয়েজ আই শুড ইউজ, অর হোয়াট ওপিনিয়ন আই শুড এক্সপ্রেস। তার মানে আমি তোমাদেরকে কেন এত ডিটেলসে দেখাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে দ্বিতীয়বার ভুল করা চলবে না। প্রথমবার আমরা অনেক না বুঝে অনেক কিছুই করেছি, অনেক ভুল জায়গায় গিয়েছি, ভুলভাবে প্রস্তুতি নিয়েছি, কিন্তু দ্বিতীয়বার এই ভুল করা চলবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সতর্কতার সাথেই তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, এবং টেক্সট বুকগুলো কিন্তু বুঝে বুঝে তোমাকে আয়ত্ত করতে হবে। সো টেক্সট বুকের তুমি যদি এই অংশটা খুব ভালো করে পড়ে যেতা তাহলে খুব সহজেই বুঝতে পারতা যে এটার উত্তরটা কি হবে। সঠিক উত্তর হচ্ছে এটা একটা ব্যাড নেটিকেট। নেটিকেট মানে হচ্ছে অনলাইনে তুমি যে আচরণ করতেছো এই আচরণ যদি খারাপ হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যাড নেটিকেট। বুঝে গেছে? আর অফলাইনে তুমি যদি খারাপ আচরণ করো তাহলে সেটাকে আমরা বলবো ব্যাড এটিকেটস অথবা ব্যাড ম্যানার্স। ঠিক আছে, আমরা সেভাবে বলতে পারি। সো যেহেতু এখানে ফেসবুকের কথা বলা হচ্ছে, ফেসবুক হচ্ছে একটা অনলাইন মাধ্যম, এই কারণে আমরা এখানের মধ্যে বলবো ব্যাড নেটিকেট। এই যে নেটিকেট দেয়া আছে কিন্তু। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন, নেক্সট অংশ। আমরা 5টা প্রশ্ন আমরা দেখলাম টেক্সট বুক থেকে। তো তোমরা একটু কমেন্ট করে জানাবা যে টেক্সট বুক এবং লিটারেচার তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছিলে সেভাবে কি প্রশ্ন পেয়েছিলে বিইউপিতে এবং জাবিতে? একটু আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আচ্ছা, আর যদি না পেয়ে থাকো তাহলে অবশ্যই আজকে নিশ্চয়ই তোমরা মানে ভুলটা ভেঙেছে যে আমাদের পড়া উচিত ছিল একদম দাগায় দাগায়, বাট সেভাবে আমরা ফোকাস না করে আমরা আধো ভাবে পড়ে গেছি। আধো ভাবে পড়লে কিন্তু হবে না। আচ্ছা এবার আসো গ্রামার সংক্রান্ত প্রশ্নগুলো কেমন ছিল। ঠিক আছে, আমরা গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে এখন আমরা একটু কাজ করব। দেখো এই যে 6 নম্বর যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন, এবং এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিটের কোয়েশ্চেন। এটা কেমন? আচ্ছা, গ্রামাটিক্যাল কোয়েশ্চেনের ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে রাখি যে গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলা তুমি একদম 100% নিশ্চিত থাকো যে এগুলা এক্স্যাক্টলি আমি যা পড়াবো তুমি সেখানের মধ্যে থেকেই পাবা। এবং তোমার যদি লাক ভালো থাকে তাহলে আমরা যে লেকচার শিটগুলো দেব এই শিটগুলো থেকেও কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো। যেমন ধরো এই কোয়েশ্চেনটা আমরা যে লেকচার শিটগুলো প্রোভাইড করি
যেমন ধরো এই যে ওয়াজ শাইনিং, এটা সঠিক উত্তর হচ্ছে ওয়াজ শাইনিং, এবং এটা সিকোয়েন্স অফ টেন্স থেকে নেওয়া হয়েছে। অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, তাই তো? এখানে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স হবে। তো সেই সেন্সে এই যে কোয়েশ্চেনটা দেখো, এটা ছিল তোমার লেকচার নাম্বার 13 থেকে 15, এবং আমরা যদি একটু এই লেকচার শিটের এই যে 13 থেকে 15 নাম্বার যে লেকচার শিটের 7 নাম্বার পেজে আমরা যাই, দেখো 7 নাম্বার পেজে প্রথম প্রশ্নটাই ছিল এটা, একদম হুবহু সেম কোয়েশ্চেন কিন্তু, অর্থাৎ যেই কোয়েশ্চেনটা তোমাদেরকে একটু আগে আমি দেখাইলাম হুবহু সেম কোয়েশ্চেনটাই আমাদের শীটের 1 নম্বর প্রশ্নে কিন্তু দেয়া ছিল। এই দেখো, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, এই যে অ্যান্সার হচ্ছে ওয়াজ শাইনিং, অ্যান্সার হচ্ছে ওয়াজ শাইনিং। তারপরে তুমি বুঝতেই পারতেছো যে গ্রামাটিক্যাল যে প্রশ্নগুলো তোমরা ফেস করবা, এই প্রশ্নগুলা তোমাদেরকে টেনশন নিতে হবে না, যেহেতু প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে আমরা এই লাইনে পড়াচ্ছি, স্পেশালি আমি পড়াচ্ছি। সো আমি আমার এক্সপিরিয়েন্সের আলোকেই তোমাকে তোমার এই গ্রামার প্রস্তুতিটাকে আমি সাজিয়ে দেব। কতটুকু প্র্যাকটিস করবা, কোত্থেকে পড়বা, ঠিক আছে, সে সবকিছু আমি সাজিয়ে দেব। সো আপাতত তোমরা একটু ফলো করতে থাকো আমাকে, যে আসলে প্রশ্নগুলা ধরতে পারো কিনা, প্রশ্নের প্যাটার্ন গুলা ধরতে পারো কিনা। যেমন এই কোয়েশ্চেনটা, এটা হয়েছে সিকোয়েন্স অফ টেন্স থেকে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, এবার আমরা নেক্সট আরেকটা কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলো দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে। আর এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে। সি ইউনিট মানে হচ্ছে কলা ও মানবিক অনুষদ, এবং এটা এবছরের কোয়েশ্চেন, 2023-24 সেশনের কোয়েশ্চেন, যে হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেইনস এরর। এ জাতীয় যে প্রশ্নের প্যাটার্নটা দেখতে পাচ্ছ না, যে এরর আইডেন্টিফিকেশন, পিন পয়েন্ট এরর, এটা খুব বেশি কোথায় পেয়েছো বলতো? এটা খুব বেশি আসে হচ্ছে জাহাঙ্গীরনগর, মানে জাহাঙ্গীরনগর, আর কোথায় বলতো, আর হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি। তার মানে যারা তোমরা দ্বিতীয়বার মানে সেকেন্ড টাইম জাবিতে পরীক্ষা দিবা এবং চবিতে পরীক্ষা দিবা, তাদের কিন্তু গ্রামাটিক্যাল অংশের এই টপিকের উপর ভালো একটা প্রিপারেশন লাগবে, স্ট্রং একটা প্রিপারেশন লাগবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি বলতো? পিন পয়েন্ট এরর। আচ্ছা বলতো, পিন পয়েন্ট এরর সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। পিন পয়েন্ট এরর মানেটা কি? পিন পয়েন্ট এরর মানে হচ্ছে যে একটা বাক্যে বেশ কয়েকটা শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে, যে কোনো একটা অংশে ভুল থাকবে, তোমাকে ভুলটা খুঁজে বের করতে হবে, তাই না? যে কোনো একটা অংশে ভুল থাকবে, তোমাকে ভুলটা খুঁজে বের করতে হবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি যে এই প্রশ্নের কত নম্বর অপশনে ভুল আছে, একটু কমেন্ট করে জানাও। প্রশ্নটার কত নম্বর অপশনে ভুল আছে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সুরাইয়া লিখেছে যে এইচএসসি এক্সামের সময় বই দাগিয়ে পড়েছি ধরে ধরে প্রতি লাইন, বাট অ্যাডমিশনের টাইমে পড়া হয় নাই। ভেরি গুড, এই কারণে তো এখন থেকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করতেছো, সঠিক উত্তর অনেকে বি বলতেছো, অনেকে সি বলতেছো, ঠিক আছে। অনেকে কেউ কেউ বি বলেছো, কেউ কেউ সি বলেছো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে পিন পয়েন্ট এররে তোমরা অনেক পিছায় আছো, পিন পয়েন্ট এররে তোমরা অনেক পিছায় আছো, যেহেতু তোমরা উত্তরটা ভুল বলতেছো। খেয়াল করে দেখো, এইটা এই যে অ্যাজ ওয়েল এস, এই যে অ্যাজ ওয়েল এস, অ্যাজ ওয়েল এস এর আগে যেটা আছে এটাই তো সাবজেক্ট, তাই না? এটা তোমরা কোথায় পড়ছিলা? এটা পড়ছিলা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, তাই তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা পড়ছিলাম যে অ্যাজ ওয়েল এস, অ্যালং উইথ, টুগেদার উইথ, এরা তো কখনো সাবজেক্ট হয় না। অর্থাৎ সহজ কথায়, এই যে আমি যে এখানের মধ্যে অ্যাজ ওয়েল এস দেখতে পাচ্ছি, এই যে অ্যাজ ওয়েল এস হিজ সেক্রেটারি, এই অংশটা কিন্তু কোনো সাবজেক্টের অংশ না, এটা কোনো সাবজেক্টের অংশ না, এটাকে মনে মনে বাদ দিয়ে দিতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে অ্যাজ ওয়েল এস এর আগের অংশটা, তার মানে দ্য প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে সাবজেক্ট। প্রাইম মিনিস্টার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল। তো আমি দেখতেই পাচ্ছি যে এটা সিঙ্গুলার ফর্মে আছে, দ্য প্রাইম মিনিস্টার, মিনিস্টার্স নাই কিন্তু, যদি এখানে একটা এস থাকতো তাহলে এটা প্লুরাল হইতো, কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা সিঙ্গুলার, দ্য প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে সিঙ্গুলার। যেহেতু এটা সিঙ্গুলার তাহলে ভার্বটা তো সিঙ্গুলার হবে। দেখো এই ভার্বটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই যে ওয়ার, সো এখানে ওয়ার বলা যাবে না, এখানে বলতে হবে ওয়াজ, ঠিক আছে। অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ। তাহলে বলো দেখি ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে অপশন নাম্বার এ তে, ঠিক আছে। ভুলটা কোথায়? ভুলটা অপশন নাম্বার এ তে। সো যারা যারা এটার উত্তর ভুল দাগিয়েছো, তার মানে তারা এই টপিকে পিছিয়ে আছো, পিন পয়েন্টিং এ তোমরা পিছিয়ে আছো, সেজন্য প্রচুর প্রচুর পিন পয়েন্টের কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিসের কাজটা কিন্তু আমি তোমাদেরকে করাবো। সেকেন্ড টাইম এই কোর্সটার মধ্যে তোমরা এটা করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে আরো দুটো প্রশ্ন একটু দিচ্ছি, দেখা যাক তোমরা পারো কিনা। এটা আসছে চিটাগং বিশ্ববিদ্যালয়, সিইউ। এর আগের প্রশ্নটা দেখিয়েছি জাহাঙ্গীরনগরে, আর এই প্রশ্নটা দেখাচ্ছি হচ্ছে চট্টগ্রাম থেকে, ঠিক আছে। দেখো, চিটাগং ইউনিভার্সিটিতে এবছর বি ইউনিটে দুটো প্রশ্ন আসছে পিন পয়েন্ট থেকে, এই যে দুটো প্রশ্ন পিন পয়েন্ট থেকে আসছে। তো তোমরা একটু কমেন্ট বক্সে একটু জানাও দেখি যে কোনটার অ্যান্সারটা কি হবে, একের অ্যান্সার কত আর দুইয়ের অ্যান্সার কত, একটু কমেন্ট করে জানাও তো। একের অ্যান্সার কত আর দুইয়ের অ্যান্সার কত, একটু কমেন্ট করে জানাও।
এভরিবডি একটু কমেন্ট করে জানাও আমাকে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটু কমেন্ট করে একটু জানাও। 1 নাম্বার কোয়েশ্চেন, দ্য গার্লস ওয়ার সরি টু হ্যাড মিসড। আচ্ছা, আমি তোমাদেরকে যদি একটু বলে রাখি, সবাই একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। আরে ভাই কমেন্ট করলে তো একটু ভালো লাগে নাকি? ঠিক আছে, মানে ভুল বলো সঠিক বলো যাই বলো একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি একটু দেখি। আচ্ছা দেখো এখানের মধ্যে এটা একটা বাচ্চা ছেলেও পারা উচিত। 1 নাম্বার কোয়েশ্চেন, এটা আসলে সবারই পারা উচিত। একের সঠিক উত্তর, এখানে অনেকে এ বলতেছো, তোমরা আসলেই পিন পয়েন্টের মধ্যে দুর্বল। মানে যেটা আমি বুঝতে পারতেছি যে তোমরা পিন পয়েন্টের উত্তরগুলা সব উল্টাপাল্টা দেওয়া শুরু করছো, কেমন? আচ্ছা তো যাই হোক, যারা যারা এ বলেছো তাদেরটা হয় নাই। যেহেতু গার্লস এখানে প্লুরাল ফর্মে আছে, এই যে ওয়ার সরি এটা তো প্লুরাল ফর্মে আছে, তার মানে এটা তো ঠিকই আছে, কোনো সমস্যা তো নাই এখানে, ঠিক আছে? আচ্ছা অপশন নাম্বার বি তে একটু তাকাই দেখো দেখি, অপশন নাম্বার বি এখানে কি দেখা যাচ্ছে? আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখেন অপশন নাম্বার বি তে কি আছে। এই যে টু আছে, খেয়াল করছো টু? ও ভাই, টু এর পরে কি কখনো ভি2 হয় নাকি ভার্বের বেস ফর্ম হয়? আমরা প্রত্যেকেই জানি যে টু এর পরে আমরা সবসময় কিন্তু বলবো হচ্ছে হ্যাভ, অর্থাৎ টু হ্যাভ, কেমন? টু এর পরে কিন্তু আমরা কখনো এই যে হ্যাট বলতে পারবো না, টু হ্যাট বলা যাবে না। অর্থাৎ টু এর পরে সবসময় হ্যাভ হবে, টু এর পরে কিন্তু কখনো হ্যাট হবে না। অথচ দেখো এখানে টু এর পরে হ্যাট বসাই দিছে, তার মানে বুঝতেই পারতেছো ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে অপশন নাম্বার বি তে, টু প্লাস হ্যাট, টু প্লাস হ্যাট না, ঠিক আছে? আরেকটা সমস্যা 2 নাম্বার কোয়েশ্চেন, এই যে 2 নাম্বার কোয়েশ্চেন, 2 নাম্বার কোয়েশ্চেনে বলতেছে নাসরিন সেইড শি উড বরো হার নিউ মুভি ক্যামেরা, এটা বানানটা ভুল হয়েছে, এটা মুভি হবে, মুভি ক্যামেরা, ইফ আই ওয়ান্টেড টু ইউজ ইট অন মাই ট্রিপ টু ইউরোপ। অর্থাৎ নাসরিন আমাকে বলেছে যে সে তার নতুন যে মুভি ক্যামেরাটা আছে এটা আমাকে ধার দিবে। তার নতুন যে মুভি ক্যামেরাটা আছে এটা আমাকে ধার দিবে, ধার, ঠিক আছে? যদি আমি চাই, ইফ আই ওয়ান্টেড, যদি আমি চাই, টু ইউজ ইট, এটা ব্যবহার করতে, অন মাই ট্রিপ টু ইউরোপ, যখন আমি ইউরোপে যাব। অর্থাৎ নাসরিন নামক একটা মেয়ে আমাকে বলেছে যদি আমি ইউরোপে যাই তাহলে তার মুভি ক্যামেরাটা সে আমাকে ধার দিবে। তাহলে বলো দেখি ভাইরা, ধার দেয়া ইংরেজি কি আর ধার নেয়া ইংরেজি কি বলতে পারো? কেউ যদি ধার দেয়, এই ধার দেয়া বলতে তোমরা কি বোঝো? মনে রাখবা, ধার দেয়া, ঠিক আছে? এই যে ধার দেয়া, কেমন? এই ধার দেয়া মানে কিন্তু হচ্ছে লেন্ড, LEND, লেন্ড। ধার দেয়া মানে কি বলো দেখি? ধার দেয়া মানে হচ্ছে লেন্ড, LEND, লেন্ড। আর এখানে যেটা আছে বড়, এই যে বড়, এই বড় মানে কিন্তু ধার দেয়া না, বড় মানে হচ্ছে ধার নেয়া, কোনো কিছু ধার করে নিয়ে আসা, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে ধার দেয়া এবং ধার নেয়া, এই বড় এবং ল্যান্ড, এই দুটো শব্দ কিন্তু কনফিউজিং ওয়ার্ড। তার মানে 2 নাম্বার যে কোয়েশ্চেনটা, এই যে 2 নাম্বার যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা তোমার গ্রামারের যে টপিক থেকে আসা হয়েছে সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ডস, কনফিউজিং ওয়ার্ডস। তার মানে যখন তোমরা পিন পয়েন্টের উপর প্রস্তুতি নিবা তখন কনফিউজিং ওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তোমরা না করলেও আমি করে দিব। যেমন ধরো ইমপ্লাই, ইমপ্লাই, তাই না? এরকম কিছু শব্দ আছে। তারপর ধরো এফেক্ট এবং ইফেক্ট, এটা তো তোমরা সবাই পারো। যেমন ঢাবিতে যদি প্রশ্ন আসতো তাহলে কিন্তু প্রশ্নটা এসেছিল এভাবে যে এফেক্ট ইফেক্ট, এভাবে প্রশ্ন এসেছিল, তাই না? সো এটা তো খুবই সহজ, এফেক্ট ইফেক্ট তো খুবই সহজ। তো এরকম আর কোন কোন কনফিউজিং লিস্ট রয়েছে, কোন কোন কনফিউজিং ওয়ার্ড রয়েছে, এটা তোমাদেরকে ডিটেইলসে পড়তে হবে। তো যারা যারা বড় এবং লেন্থ পড়েছো তারা ইজিলি এই প্রশ্নের উত্তরটা পেরেছো, নিশ্চয়ই পেরেছো। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, এটা আসছে তোমার জিএসটি বি ইউনিটে, ঠিক আছে? এটা আসছে গুচ্ছ ভর্তি পরীক্ষা বি ইউনিটে আসছে। এবং এই প্রশ্নটা আমি কেন দেখাচ্ছি, কারণ এই প্রশ্নটা নিয়ে একটু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি তোমরা একটু বলো দেখি, এটা নিয়ে ঝামেলাটা কোথায়, এটা সঠিক উত্তরটা কি বলো দেখি। আচ্ছা এই প্রশ্নটাও দেখো ওয়ান টাইপ অফ সিকোয়েন্স অফ টেন্স, এক ধরনের সিকোয়েন্স অফ টেন্স, যেহেতু এখানে বাক্য দুইটা, এই যে এই একটা বাক্য, এই একটা বাক্য, এখানে দুইটা বাক্য কিন্তু, তাই না? এই একটা বাক্য, এই একটা বাক্য, তাহলে বাক্য কয়টা? এখানে বাক্য হচ্ছে দুইটা। এখন প্রথম যে বাক্যটা দেখা যাচ্ছে এই যে ওয়াজ, এই ওয়াজটা কিন্তু মূলত হচ্ছে পাস্ট টেন্স, রাইট? এখানে ওয়াজটা কিন্তু পাস্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, কেমন? আচ্ছা যেহেতু প্রথম বাক্যে পাস্ট টেন্সের কথা বলা হয়েছে তাহলে শূন্যস্থানে আমি যে টেন্সটা বসাবো এই টেন্সটাও তো পাস্ট টেন্সেই হইতে হবে, তাই না? এটাও তো পাস্ট টেন্সে হতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে শূন্যস্থানে যে ভার্বটা হবে সেটাও তো পাস্ট টেন্সে হবে।
তো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে প্রেজেন্ট টেন্স আছে, সো প্রেজেন্ট টেন্সটা আমি কেটে দিলাম। খেয়াল করছো, প্রেজেন্ট টেন্সটা আমি কেটে দিলাম। অপশন নাম্বার বি তে প্রেজেন্ট টেন্স আছে, এটাও আমি কেটে দিলাম। তার মানে এটাও বাদ, এটাও বাদ, বাকি আছে সি এবং ডি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে যে সাবজেক্টটা দেয়া আছে মোস্ট অফ দ্য শপস, এই যে শপস, এই শপস কিন্তু মূলত একটা প্লুরাল নাউন, তাই না? শপসটা কি বলতো ভাইয়ারা? শপসটা হচ্ছে প্লুরাল নাউন। যেহেতু নাউনটা প্লুরাল, তাহলে ভার্বটাও তো প্লুরাল হবে, রাইট? নাউনটা যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে বলো দেখি? ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্মে হবে। সো প্লুরাল ফর্মে ভার্ব, এই যে ওয়াজ দেখতে পাচ্ছ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। ওয়াজ যেহেতু সিঙ্গুলার, এই কারণে আমরা ওয়াজটাকে কেটে দিচ্ছি। যদি এখানে ওয়ার থাকতো তাহলে আমি এটা নিতাম। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তিনটা অপশনই আমরা খুব সহজেই বাদ দিয়ে দিয়েছি, তাহলে ডেফিনেটলি অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 4। কিন্তু অপশন নাম্বার 4 এ কিন্তু গঠনগত ভুল আছে, এটার গঠনগত ভুল আছে। যেমন ধরো মোস্ট অফ দ্য শপস, আমি যদি এখানে শুধু হ্যাড বলি, যে হ্যাড ক্লোজড, মোস্ট অফ দ্য শপস হ্যাড ক্লোজড, এর মানে হচ্ছে দোকান তারাই কাউকে বন্ধ করে দিছে। দোকান তো কাউকে বন্ধ করবে না, দোকানকে বন্ধ করা হবে। তার মানে এখানে মিনিংটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস না, মিনিংটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে। তো প্যাসিভ ভয়েসে হলে এখানে হ্যাড এর পরে কিন্তু একটা বিন দেওয়া উচিত ছিল, অর্থাৎ বলা উচিত ছিল হ্যাড বিন। এই যে হ্যাড বিন, ঠিক আছে, এই যে হ্যাড বিন। এটা দুঃখের বিষয় যে গুচ্ছ ভর্তি পরীক্ষার এবছরের বি ইউনিটের এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের উত্তর এটাই, কিন্তু উত্তরটা ছিল ত্রুটিপূর্ণ, মানে উত্তরটার মধ্যে ঝামেলা ছিল। সঠিক উত্তরটা মানে যদি দেয়া হতো তাহলে এভাবে দেয়া থাকতো যে হ্যাড বিন ক্লোজড। কারণ দোকান কাউকে বন্ধ করে না, দোকানকে বন্ধ করা হয়, তাই না? দোকান কাউকে বন্ধ করে না, দোকানকে বন্ধ করা হয়। তার মানে সেন্সটা যেহেতু প্যাসিভ সেন্স, এই কারণে আমাদেরকে বিন নিয়ে আসতে হবে, আদারওয়াইজ প্রশ্নটা ঠিকই আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন, গ্রামাটিক্যাল নেক্সট কোয়েশ্চেন। আর দুটো প্রশ্ন আমি দেখাবো গ্রামার থেকে। এটা আসছে তোমার জাহাঙ্গীরনগরে, সি ইউনিটে আসছে 2023, মানে এবছরের কোয়েশ্চেন। জাহাঙ্গীরনগরে এই বছরের একটা প্রশ্ন দেখো। জাহাঙ্গীরনগরে আবার এই প্যাটার্নের প্রশ্নগুলো খুব বেশি আসে, অর্থাৎ কারেকশন। 4টা বাক্য দেয়া থাকবে, এই 4টা বাক্য থেকে সঠিক বাক্য কোনটা খুঁজে বের করবা। আবার কখনো কখনো দেখবা চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, অর্থাৎ 4টা বাক্য থেকে ভুল বাক্যটা খুঁজে বের করো। তার মানে সেন্টেন্স কারেকশন এই স্টাইলে যেগুলো থাকে, এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি বেশি অনুশীলন করতে হবে এখন থেকে, যদি আমরা জাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিই। তো আমাকে একটু বলো দেখি যে এই প্রশ্নটার সঠিক উত্তরটা কি হতে পারে এবং এটা কোন টপিক থেকে আসছে? এই কোয়েশ্চেনটা কোন টপিক থেকে আসছে, কেউ কি বলতে পারবা এটা কোন টপিক থেকে আসছে কোয়েশ্চেনটা? আচ্ছা, এটা মূলত আসছে হচ্ছে তোমার তুলনা বা কম্পারাইজন থেকে। কোত্থেকে আসছে বলো দেখি? এই কোয়েশ্চেনটা আসছে কম্পারাইজন থেকে, মানে তুলনা করা থেকে। যেমন ধরো এখানে বলা হচ্ছে ইউর অ্যান্সার্স আর বেটার দেন মোহন। মনে রাখবা, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে মোহন যিনি, উনি তো মূলত একজন মানুষ, তাই না? আর এই যে অ্যান্সার, অ্যান্সার কি মানুষ? তার মানে বুঝতেই পারতেছো মানুষের সাথে অমানুষের কম্পেয়ার হয়ে যাচ্ছে। তার মানে এক ক্যাটাগরির সাথে ভিন্ন ক্যাটাগরির কম্পেয়ার হয়ে যাচ্ছে। যখন তুমি দেখবা ভিন্ন ক্যাটাগরির সাথে যখন কম্পেয়ার হয়, তখন সরাসরি বেটার দেন বলা যায় না, বেটার দেনের পরে দ্যাট অফ অথবা দোজ অফ নিয়ে আসতে হয়, তাই না? অর্থাৎ তুমি কিন্তু বলতে পারবা না যে মাই হাউস ইজ বেটার দেন সেলিম, আমার বাড়ি সেলিমের চাইতে ভালো। তো এই কম্পেয়ার তো করা যাবে না, বিকজ সেলিম হচ্ছে একটা মানুষ আর বাড়ি হচ্ছে একটা অমানুষ, মানে বস্তু। তো বস্তুর সাথে বস্তুর কম্পেয়ার হয়, বস্তুর সাথে ব্যক্তির কম্পেয়ার তো হয় না। তো এই কারণে এই জাতীয় কম্পেয়ার হলে সেটাকে আমরা বলি ইললজিক্যাল কম্পারিজন। এটা নিশ্চয়ই তোমরা নাম শুনেছো এবং তোমরা নিশ্চয়ই এটা পড়েছো। তো বলো দেখি এটা সঠিক উত্তরটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানাও। অলরেডি এখানে কমেন্ট করে ফেলেছো, সঠিক উত্তর হচ্ছে দোজ অফ। এই যে দোজ অফ, ঠিক আছে, ইউর অ্যান্সার্স আর বেটার দেন দোজ অফ মোহনস, ঠিক আছে, সঠিক উত্তর অপশন নাম্বার সি। সো আমাদের গ্রামারের যে লেকচার প্ল্যানটা, ওটা ফলো করলে তোমরা দেখবা যে গ্রামাটিক্যাল আমাদের কোর্স প্ল্যানের মধ্যে, সেকেন্ড টাইম ব্যাচের কোর্স প্ল্যানের মধ্যে এই টপিকটাও রয়েছে, অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম, বিশেষভাবে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা জাবি, রাবি, চবি এইসব ভার্সিটি গুলাতে কম্পারিজন থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট লাস্ট কোয়েশ্চেন, গ্রামারের এটা লাস্ট কোয়েশ্চেন। এটাও জাহাঙ্গীরনগর থেকে আমি নিয়েছি। এই টাইপের প্রশ্নগুলোও ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব। আবার দেখো, যেমন ধরো আইডেন্টিফিকেশন অফ ভার্ব, ইন্টারচেঞ্জ অফ ভার্ব,
ঠিক আছে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। যেমন ধরো দ্য ওয়ার্ড বোল্ড, এই বোল্ড হচ্ছে ধরো একটা অ্যাডজেক্টিভ, এটার নাউন ফর্মটা কি? আবার বোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার ভার্ব ফর্মটা কি? বোল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্বিয়াল ফর্মটা কি? তার মানে একটা শব্দের নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডভার্বিয়াল ফর্ম কি, অর্থাৎ যেটাকে তোমরা পড়েছো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম ভর্তি পরীক্ষার জন্য। সো এটা তোমরা এখন থেকেই প্রতিদিন অল্প অল্প করে একটু পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, ঠিক আছে? সো এই যে আইটেমগুলো আমি একটা পর একটা বলে যাচ্ছি, তোমরা কিন্তু তালগোল হারায় ফেলবা যে আমি কোনটা রেখে কোনটা পড়বো, তাই না? সো এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত হচ্ছে আমাদের এই কোর্সের আন্ডারে ইংরেজি যে ক্লাসগুলো রয়েছে, ইংরেজি যে লেকচার শিটগুলো রয়েছে, এগুলো তোমাদেরকে ফলো করতে হবে। যদি এগুলো সঠিকভাবে ফলো করো তাহলে আশা করা যায় যে তুমি সবকিছু সুন্দরভাবে গোছানো অবস্থাতেই পাবা এবং তুমি আর তালগোল পাকায় ফেলবা না, অর্থাৎ দ্বিতীয়বার ভুল করার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা থাকবে না, যেহেতু রায়হান বোরহান স্যার ইনশাল্লাহ তোমার সাথে রয়েছেন। আচ্ছা, এবার আপনারা চলে আসেন আমাদের মেমোরাইজিং আইটেমস এর প্রশ্নগুলো কেমন ছিল। তো এখানে আমাদের আর খুব বেশি সময় লাগবে না। যে মেমোরাইজিং আইটেমস বলতে আসলে আমরা একটু আগে দেখেছিলাম, যেমন হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, তাই তো? তো প্রশ্নগুলো বিভিন্ন ভাবে থাকতে পারে। সরাসরি জানতে চাইতে পারে যে অ্যাবোরেন্টের সিনোনিম কোনটা, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবোরেন্ট, এভাবে থাকতে পারে। অথবা এভাবে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাবোরেন্ট শব্দটাকে দিয়ে দিছে, এভাবেও থাকতে পারে, ঠিক আছে? সো সহজ কথায় এই ভোকাবুলারি অ্যাবোরেন্ট এটা পৃথকভাবে থাকুক অথবা একটা বাক্যের মধ্যে থাকুক, যেভাবেই থাকুক না কেন, এটা সলভ করার একটাই কন্ডিশন, অর্থ জানা থাকতে হবে। অর্থ জানা না থাকলে তুমি ঝামেলায় পড়বা। তবে শব্দের অর্থ অনুমান করার একটা পদ্ধতি রয়েছে, যেটা আমি মানে আমার মানে অনেক আগে আমি এটার উপর কিন্তু অলরেডি আমার পেজের মধ্যে আমি ক্লাস নিয়েছিলাম, যে শব্দের অর্থ কিভাবে মনে রাখতে হয়, মানে অপরিচিত শব্দ কিভাবে তুমি মনে রাখবা। তো এটা নিয়ে আমাদের ইনশাল্লাহ কোর্সের মধ্যে ক্লাস থাকবে, ভোকাবুলারি ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ক্লাস থাকবে। তো তোমরা মনে রাখবা এই যে এবি, এখানের মধ্যে একটা শব্দ দেখতে পাচ্ছ যে এবি। তো ইংরেজি যে শব্দগুলোর সূচনা সাধারণত এবি দ্বারা হয়, তো এদের বেশ কয়েকটা অর্থ হয়। এর মধ্যে একটা অর্থ হচ্ছে ধরো বাদ দেয়া বা বাতিল। বাদ দেয়া বা বাতিল মানে কোনো কিছু বাতিল করে ফেলা। যদি কোনো ইংরেজি শব্দের শুরুতে এবি থাকে, তার অর্থটা হতে পারে কোনো কিছু বাতিল করে ফেলা বা বাদ দিয়ে দেয়া। আবার ধরো যে ধরো কোনো কিছু ছেড়ে দেয়া বা ত্যাগ করা, মানে দাবি ছেড়ে দিছো বা দাবি ত্যাগ করছো ইত্যাদি। তারপর ধরো কোনো কিছু ঘৃণা করা, কোনো কিছু ঘৃণা করা, ঘৃণা করা মানে কি অপছন্দ করা, অপছন্দ করা, অপছন্দ করা মানে কি বলতো, তুচ্ছ তাচ্ছিল্য করা, তাই না? তুচ্ছ তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। তাহলে দেখো এবি দ্বারা যেই ভোকাবুলারি গুলা তোমরা পাবা, যেই শব্দগুলা এবি দ্বারা শুরু হবে, এদের কিন্তু এরকম বেশ কিছু অর্থ কমন থাকে, তাই না? এবি যুক্ত সবগুলো অর্থের কিন্তু অর্থ এরকম হতে পারে যে বাদ দেয়া বা বাতিল করা, ঘৃণা করা, অপছন্দ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইত্যাদি। সো আমি ভোকাবুলারি ক্লাসে তোমাদেরকে এই অর্থগুলো লিখে দিব। অর্থাৎ যেমন ধরো এবি যুক্ত এরকম অনেক শব্দ হতে পারে। যেমন ধরো আমি তোমাদেরকে এখানে একটা শব্দ দিয়েছি অ্যাভোরেন্ট, এরকম আরো শব্দ হতে পারে। যেমন ধরো হচ্ছে এই যে অ্যাভোর, তাই না? অ্যাভোর হতে পারে, অ্যাভোর থেকে অ্যাভোরেন্ট আসছে। তারপর হতে পারে তোমার ধরো অ্যাবজুর, তাই না? এই যে অ্যাবজুর। তারপর হতে পারে অ্যাবডাক্ট, দেখো এই যে অ্যাবডাক্ট, তাই তো? তারপর হতে পারে তোমার অ্যাবেরেশন, কি হতে পারে বলতো? অ্যাবেরেশন। তারপর কি হতে পারে? অ্যাবর্টিভ, এই যে অ্যাবর্টিভ, কি হতে পারে বলতো? অ্যাবর্টিভ। সো বুঝতেই পারতেছো এবি যুক্ত এরকম অনেক শব্দ হতে পারে। এই শব্দগুলা তুমি সবগুলা যদি মনে রাখতে নাও পারো, আমি একটা কমন অর্থ তোমাদেরকে লিখে দিব। কমন অর্থ মানে এরকম সবগুলো অর্থ, এদের কিছু কিছু অর্থ কমন থাকবে। যেমন এদের অর্থ হতে পারে ঘৃণা করা, অপছন্দ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোনো কিছু বাদ দিয়ে দেয়া, তাই না? কোনো কিছু জোর করে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমি যদি এখন এই প্রশ্নটা দেখি, যেমন এখানে কিন্তু অলরেডি বলে দিয়েছে দ্য থট অফ ইটিং আ র্যাট ইজ অ্যাবোরেন্ট টু মোস্ট পিপল। যেমন এই যে র্যাট মানে কি বলতো? ইঁদুর। আচ্ছা, ইঁদুর খেতে কারা কারা পছন্দ করো? জীবনে কারা কারা ইঁদুর রান্না করে খাইছো? ইঁদুরের মাংস কেমন? ইঁদুরের মাংস কেমন? ইঁদুরের মাংস খেতে কেমন? ইঁদুরের মাংস খাওয়া কি অনেক মজা? ইঁদুরের মাংস এটাকে খুব মজা? ইঁদুরের মাংস খাওয়া কি খুবই সুস্বাদু, মানে ডেলিশিয়াস, খুবই সুস্বাদু, খুবই টেস্টি? মানে তুমি প্রতি সপ্তাহে বুফে বুফে খেতে গিয়ে তোমার আগে ইঁদুরের মাংস খেতে হয়। আবার ধরো প্রতি সপ্তাহে তুমি ইঁদুরের মাংসের ভুনা করে খাও, এটা খুবই ডেলিশিয়াস। আসলে কি এটাকে খুব সুইট, মানে ইঁদুরের মাংস খাওয়াটাকে খুব মিষ্টি? আমি যে বলতেছি আমারই তো ভেতর থেকে সবকিছু বাইরে আসতেছে এখন।
আমি বলতেছি এতে আমার ভেতরে সবকিছু আরেকটু পরে কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? লাইভ ক্লাস নিতেছি এই কারণে আসলে খুব জোর করে কিন্তু বমিটাকে আটকায় রাখছি। তবে আমি নিশ্চিত আমার এই কথা শুনে তোমাদের মধ্যে অনেকে কিন্তু অলরেডি বমি করে লাইছো, ঠিক আছে? তো যাই হোক, তো বুঝতেই পারতেছো ইঁদুরের মাংস হচ্ছে হরিবল, মানে খুবই জঘন্য, খুবই জঘন্য, ঠিক আছে? অবশ্য আমি টেস্ট করি নাই, টেস্ট না, এখন অনেকে বলতে পারে যে আপনি টেস্ট না করে কি করে বলতেছেন যে এটা জঘন্য। আসলে টেস্ট করা লাগে না, যেহেতু ইঁদুরের মাংস, ইঁদুর মানেই তো জঘন্য, তার মানে ডেফিনেটলি ইঁদুর রিলেটেড যে কোনো কিছুই হচ্ছে জঘন্য, জঘন্য, অপছন্দনীয়, ঘৃণ্য ইত্যাদি। সো এটা সঠিক উত্তরটা হচ্ছে হরিবল। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো ভোকাবুলারি কোয়েশ্চেনগুলো আসলে কেমন স্টাইলে থাকতে পারে, মোটামুটি ভাবে হয়তো আমরা একটু ধারণা পেয়েছি, রাইট? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, এই দেখো এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা আসছে দেখো চিটাগং বিশ্ববিদ্যালয়ে, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমার কিন্তু জাহাঙ্গীরনগরেও প্রশ্ন এসেছে, ওয়ান ওয়ার্ড থেকে কিন্তু জিএসটি তেও প্রশ্ন এসেছে। কারণ আমি বারবার করে বলি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা খুব ভালো করে পড়ে রাখবা, কারণ এখান থেকে তোমার সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে অবশ্যই তোমরা প্রশ্ন পাবা, অবশ্যই পাবা। যেমন এই যেখানে যেমন আমরা বলি না যে এক কথায় প্রকাশ করো, আল্লাহর অস্তিত্বে যিনি বিশ্বাস করেন না তাকে এক কথায় কি বলা হয়? তোমরা কিন্তু বলবা যে তাকে বলা হয় হচ্ছে নাস্তিক। তাহলে ঠিক একইভাবে এ বুক অফ ওয়ার্ডস এন্ড দেয়ার সিনোনিম ইজ কল্ড আ ড্যাশ, মানে যেই বইতে তোমার অনেকগুলা সিনোনিম একসাথে দেয়া থাকে, মানে একটা ওয়ার্ডের অনেকগুলা সিনোনিম যেই বইতে দেয়া থাকে, ওই বইকে এক কথায় কি বলা হয়? ওই বইকে বলা হয় থেজারাস। ওটাকে কি বলা হবে? ওটাকে বলা হবে হচ্ছে থেজারাস। তার মানে এটা কিন্তু মুখস্থ বিদ্যা। সো এগুলা বিভিন্ন ডেফিনেশন এবং ডেফিনেশনের অ্যান্সার, এক কথায় প্রকাশ, এই টার্মটাকে মেমোরাইজিং এ বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আমাদের আলাদা লেকচার ম্যাটেরিয়ালস রয়েছে, মানে নোটশিট রয়েছে। এটা ইনশাল্লাহ যারা পেইড ব্যাচে আছো তারা খুব শীঘ্রই পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর থেকে নিয়েছি। এটা হচ্ছে মূলত হচ্ছে একটা অ্যানালজি কোয়েশ্চেন। তোমরা অলরেডি অ্যানালজির উপর নিশ্চয় ধারণা রয়েছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে অ্যানালজি না আসলেও তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা নিশ্চিত থাকবে অ্যানালজি থেকে প্রশ্ন থাকবে। জাহাঙ্গীরনগর, বিইউপি, সিইউ, তাই না, এইসব ভার্সিটিতে অ্যানালজি থেকে মাস্ট কোয়েশ্চেন থাকবে। তো স্ক্রিবল এবং রাইট, এটা সঠিক উত্তরটাও আমরা এখানে স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি যে স্কেচ এবং ড্র। যাই হোক, অ্যানালজি রিলেটেড নোটশিট এটা পেইড বেস থেকে তোমাদেরকে সংগ্রহ করতে হবে। আচ্ছা, এরপর 15 নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, সর্বশেষ কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা নিয়েছি বিইউপি থেকে। বাচ্চারা আমরা এটা কোত্থেকে নিয়েছি বলো দেখি? এটা আমরা নিয়েছি বিইউপি থেকে। এখন একটা বিষয় হচ্ছে প্রিপোজিশন এত টেকনিক্যাল একটা বিষয়, এটা শুধু মুখস্থ করলেই কিন্তু হয় না, প্রিপোজিশনটাকে বুঝে বুঝে মুখস্থ করতে হয়। আর প্রিপোজিশনে তোমাকে যদি রপ্ত করতে হয় তোমাকে অবশ্যই একটু সময় দিতে হবে, একটা লং টাইম তোমাকে এটার পেছনে সময় দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, যারা যারা নিয়ত করে ফেলছো, মনে মনে নিয়ত করে ফেলছো যে তোমরা দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে প্রিপোজিশনে সর্বোচ্চ ফোকাস করতে হবে। কারণ প্রিপোজিশন থেকে কিন্তু একাধিক প্রশ্ন এসেছে, তোমরা পেয়েছো নিশ্চয়ই। তোমরা ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ, দেখছো যে প্রিপোজিশন থেকে একাধিক প্রশ্ন থাকেই। আর প্রিপোজিশনটা যেহেতু পড়ার মতো সময় তোমাদের ছিল না, ফার্স্ট টাইম যারা প্রিপারেশন নেয় তাদের সময় খুবই কম থাকে, 2 মাস, 2.5 মাস, 3 মাসের মতো সময় পায়। আর যারা সেকেন্ড টাইম পরীক্ষা নিচ্ছ তাদের সময় কিন্তু অনেক বেশি থাকবে, প্রায় 8 মাস, 9 মাস প্লাস তোমরা সময় পাবা। এই সময়ে প্রিপোজিশনটাকে তোমার কিভাবে রপ্ত করবা সেটা ইনশাল্লাহ আমি তোমাদের প্রিপোজিশনের ক্লাসেই বলবো। আপাতত আমাকে একটু বলো দেখি যে এটার অ্যান্সারটা কি হতে পারে, একটু কমেন্ট করে জানো তো যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। এই তো ধরাটা খাইয়ে গেছো, দেখছো দেখছো, এই যে কমেন্ট করতেছো অলরেডি পোলাপাইন। কে কমেন্ট করছে? নূপুর, নূপুর কমেন্ট করেছো। আচ্ছা, নূপুরের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অয়ন, থ্যাংক ইউ ভেরি মাচ। নার্গিস, মুর্শিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিকজ আপনারা খুবই কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিয়েছেন, খুবই কনফিডেন্সের সাথে আপনারা ভুল উত্তর আন্দাইছেন, বুঝেননি? তো দেখেন এখানে সঠিক উত্তর হচ্ছে অন টু। সঠিক উত্তর কোনটা বলেন দেখি? অন টু। দ্য পেশেন্ট ওয়াজ টেকেন অন টু দ্য অ্যাম্বুলেন্স ফ্রম আ স্ট্রেচার। এখন এটার ব্যাখ্যাটা কেন আমরা অন টু বলবো, মনে রাখবেন অ্যাম্বুলেন্সের সাথে কিন্তু পূর্বে প্রিপোজিশন অনই হয়, অ্যাম্বুলেন্সের পূর্বে অনই হয়। কিন্তু যদি এই বাক্যের মধ্যে কোনো একটা গতি বোঝানো হয়, আমি জানি যে এখানে অন হবে, কিন্তু যদি একটা গতি বোঝানো হয় তাহলে অনের সাথে কিন্তু একটা টু অ্যাড করতে হবে। তো সেজন্য আমরা বলবো দ্য পেশেন্ট ওয়াজ টেকেন অন টু দ্য অ্যাম্বুলেন্স ফ্রম আ স্ট্রেচার। বিষয়টাকে বুঝতে পেরেছে? আচ্ছা, তাহলে এই যে প্রিপোজিশন কখন অন হবে, কখন অন টু হবে, কখন ইন হবে, কখন ইন টু হবে, কাদের কাদের পূর্বে অন বসবে, কাদের কাদের পূর্বে ইন বসবে,
কখন অ্যাক্রস হবে, কখন থ্রু হবে, কখন অ্যামাং হবে, কখন বিটুইন হবে। তো এই টোটাল বিষয় এখানে বিরন দা সে লিখেছে হালকা করে ধরা, ধরা তো খাবেই বেটা, সঠিকভাবে ক্লাস না করলে ধরা তো খাইতেই হবে, ঠিক আছে। আর ইংরেজিতে যদি ভালো করতে চান তাহলে অবশ্যই রায়হান বোরহানের প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। এবং আমি তোমাদেরকে একটু ফিডব্যাক নেব, একটু কমেন্ট করে জানাবা যে ক্লাসটা কেমন লেগেছে তোমাদের। লিজেন্ড কেয়ার আয়োজিত সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিগুলো ইংরেজি গাইডলাইন ক্লাসটি তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাও। আর সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ অনেকে এখানে কয়েকজন প্রশ্ন করেছো, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে ইনশাআল্লাহ প্রতিটি ক্লাস আমরা আজকে যেভাবে নিয়েছি এটা ছিল আমাদের ওপেন ক্লাস। আর এই ক্লাসে ঠিক যেভাবে তোমাদেরকে আমি ডিরেকশন দিয়েছি, যে টপিকগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, এই টপিকগুলো সাজায় গুছায় উপস্থাপন করার দায়িত্ব হচ্ছে আমাদের। অর্থাৎ দায়িত্ব আমাদের, তোমাদের দায়িত্ব আমাদের। তোমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের ক্লাসগুলো ফলো করা, নোটসগুলো ফলো করা, এক্সামগুলোতে অ্যাটেন্ড করা, দ্যাটস ইট। এই কাজটা যদি ইনশাআল্লাহ লিজেন্ডের সাথে তোমরা আগামী 9 মাস ধরে কন্টিনিউ করে যেতে পারো, তাহলে আমি রায়হান বোরহান তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাআল্লাহ সেকেন্ড টাইম যারা স্বপ্ন দেখছো, যারা উস্টাকায় বাসায় মানে বিষ্ঠার মতো পড়ে আসো, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তারা সোজা হয়ে দাঁড়ায় যাও, নিয়ত সহি করো, তোমার এইমটাকে ফিক্স করো, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন সত্যি হবেই। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে আমার সাথে সময় দেওয়ার জন্য। আমাদের এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের লিজেন্ডের, আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে লিজেন্ডের আমাদের খন্দকার আল মামুন রেজাও আছেন, ঠিক আছে। সো মানুষের ক্লাস কি শেষ করে দিব? আচ্ছা তাহলে আমরা ক্লাসটা আজকে এখানে ক্লোজ করে দিচ্ছি। যাওয়ার আগে আবার একটু বলে দিচ্ছি, সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রোগ্রামের ক্লাস ইতোমধ্যে লিজেন্ড কেয়ারে শুরু হয়ে গেছে গত 10 তারিখ থেকে, রাইট। সো আমাদের পরবর্তী যে কোর্স প্ল্যানগুলো, পেজ ব্যাচের যে ক্লাসটা, আমার যে ক্লাসটা, আমার ক্লাসটা ইনশাআল্লাহ আজকেরটা ছিল হচ্ছে আপনাদের পেজে, কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমাদের পেজ গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হবে। তো যারা যারা পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছ তারা অতি শীঘ্রই লেজেন্ডারি পেজটাতে ইনবক্স করে রাখো, অথবা খন্দকার আল মামুন রেজাকে ইনবক্স করে রাখো, ইনশাআল্লাহ খুব দ্রুতই তোমরা তোমাদের রিপ্লাই পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।